আমার ভাইয়ের যে বন্ধুকে আমি এককালে রিজেক্ট করেছিলাম, সেই বন্ধু এখন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসার, মেজর মেজবা ইফতেখার। এই নামটা আমাকে আজ ভাবাচ্ছে ভীষণ। উনি আজ আমাদের বাসায় এসেছেন ভাইয়ার ইনভিটেশনে। আমি নিজের ঘরে লুকিয়ে আছি কলি, ওনার সামনে যেয়ে দাঁড়াবো কোন মুখে? সেই মুখ তো আমার নেই। 5 বছর আগে ওনাকে আমি অপমান করেছিলাম। শুধু অপমান নয়, প্রচন্ড রকমের অপমান করেছিলাম। ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ মানুষও সেদিন মাঝ রাস্তায় আমার সেই বিদঘুটে কর্মকাণ্ড আর গলা চড়াও করা বন্ধ করতে অনুরোধ করেছিলেন খুব করে। আমাকে বলেছিলেন, প্লিজ আকসা, এটা পাবলিক প্লেস, একটু চুপ যাও প্লিজ। মানুষ শুনছে, দেখছে আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। বড্ড বেশি অপমানিত বোধ করছি। অথচ আমাকে কেউ কোনোদিন পিঞ্চ করে একটা কথা বলারও সাহস পায় না। এলাকায় এতটাই ভদ্র শান্ত ছেলে হিসাবে পরিচিত আমি, অথচ আজ তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। লোকে আমাকে বখাটে ভাবছে, যদিও আমি তা নই। ভালো লাগার কথা জানানো বুঝি অপরাধ? ঠিক আছে, তোমাকে আমি এই প্রথম এবং শেষবার বললাম, আরো কখনো তোমার সামনেও আসবো না। তবু দয়া করে একটু চুপ করো আকসা, সবাই আমাকে খারাপ ভাবছে। এই জটিল কথাগুলো নিজের মান সম্মানের খাতিরে উনি আমাকে অবলীলায় বলে দিয়েছিলেন। শত কাকুতি মিনতি করেও আমাকে থামাতে পারেনি। আমি তো রীতিমতো লোক জড়ো করে ফেলেছিলাম। একটা কেচ্ছা হয়ে যাচ্ছিল সেদিন। সবাই বলাবলি করছিল এই ছেলেটাকে নাকি ভদ্র ভাবতাম, অথচ এ তো দেখি পথে ঘাটে মেয়েদের ডিস্টার্ব করে বেড়ায়। সেদিন ওনাকে আমার জন্য মিথ্যে অপবাদ পেতে হয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম, মাত্র 17 বছর বয়সের বাচ্চা একটা মেয়ে। সবকিছু খেলনা ভেবে নিতাম। তাই ওনার প্রপোজাল নিয়েও প্রচন্ড হাসি তামাশা করেছিলাম। কিন্তু বড় হওয়ার পর ধীরে ধীরে বুঝতে পেরেছি উনি আসলে উচ্চবাচ্য করার মতো তেমন কিছুই বলেননি সেদিন আমাকে, বরং খুব ভদ্রভাবে জানিয়েছিলেন। কিন্তু আমি কি করে ফেললাম? এখন অনুতপ্ত বোধ করছি। আজ এতগুলো বছর পরে উনি আমাদের বাসায় এসেছেন। এর আগে অবশ্য ভাইয়ার কাছে শুনেছিলাম উনি নাকি রাজশাহী ছেড়েছেন চাকরির জন্য। কি চাকরি তা জানতাম না, আজ সচক্ষে দেখে নিলাম। আমি কি করব বলি? বাইরে ডাক পড়েছে আমার, যাওয়া কি উচিত হবে? আকসা ঘরের মধ্যে প্রচন্ড উদ্গ্রীব হয়ে পায়চারি করছে, নখ কাটছে দাঁতে। অস্থির হয়ে পড়লে এই কাজটা করার বাজে অভ্যাস আছে ওর। কলি ফোনের ওপাশ থেকে ঠান্ডা মাথায় বলল, বাইরে যা আকসা, একদিন না একদিন তো তার সামনে তোকে পড়তেই হবে। সেই সাক্ষাৎকার না হয় আজই হলো। তুই যে অনুতপ্ত বোধ করছিস এটাই যথেষ্ট। প্রয়োজন পড়লে ক্ষমাও চেয়ে নিবি। উনি আমাকে মাফ করবেন বলে তো মনে হয় না। আমি একটা বড় অন্যায় করেছিলাম ওনার মতো প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন একটা ছেলের সাথে। উনি কি এত সহজে ভুলে যাবেন? বাইরে গিয়ে তো দেখ আগে, হতে পারে এতগুলো বছরে সবকিছু ভুলে টুলে গেছে। তুই নার্ভাস হবি না, হাসি মুখে কথা বলবি, কেমন? আচ্ছা তাহলে যা, গিয়ে সাক্ষাৎ করে আয়। সাক্ষাৎকার কেমন হয় এসে জানাবি আমাকে, ঠিক আছে? আকসা, ও আকসা। আকসা কলির সাথে কথা শেষ করে ফোনটা রিডিং টেবিলের উপর রেখেছে। তখনই ওর বড় ভাইয়ের চতুর্থবারের মতো ডাকটা শোনা গেল। আকসা জর্জেট ওড়নাটা ফেলে একটা সুতির ওড়না গায়ে মাথায় ভালোভাবে জড়িয়ে রুম থেকে বের হলো। আকসার রুমের সোজাসুজি ড্রয়িং রুম, তারপরে ডাইনিং। সবাই ডাইনিং এ বসেছিল। মেইন কোর্স খাওয়া শেষে ডেজার্ট আইটেম চলছিল তখন। আকসা আজ দুপুরে খেতেও বের হয়নি, কোনো রকম মাকে বলে টোলে রুমেই খাবার আনিয়ে খেয়েছে। আকসা ধীর পায়ে এগিয়ে গিয়ে ড্রয়িং রুমে থেকেই উকি দিয়ে দেখলো ওর বড় ভাইয়ের পার্শ্ববর্তী চেয়ারে মেজবা বসে আছে, আইসক্রিমের কাপে চামচখানা নাড়াচাড়া করছে। পাশে ওর বড় ভাই ইভান মেজবাকে কি যেন একটা ব্যাপারে কথা বলছে। মেজবার ঠোঁটের কোণে সেই চিরপরিচিত একরাশ মুগ্ধকর হাসি লেগে রয়েছে। ওর হাসি দেখে আকসা এবার কিছুটা ভরসা পেল। ডাইনিং এ প্রবেশ করলো। ইভান ওকে খেয়াল করে বলল, কিরে এতক্ষণ ডাকলাম যে, কই ছিলি? ঘুমোচ্ছিলাম ভাইয়া। আকসা একটু মিথ্যে কথা বলল। মেজবাকে বুঝতে দেওয়া যাবে না তার আসার হেতুতে অস্বস্তিতে পড়ে আকসা বাইরে আসেনি। ওর বড় ভাই এবার ওকে উদ্দেশ্য করে বলল, আকসা, এই যে আমাদের মেজবা, চিনতে পেরেছিস ওকে? দেখ ছোকরা কেমন বড় হয়ে গেছে। তিনি আজ আমাদের সেই সিক্রেট লাভার মেজবা নয়, মেজর মেজবা আহমেদ। মেজবা, ওকে মনে আছে তোর? মেজবা এবার মুখটা উঠিয়ে আকসার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আকসা বলল, আসসালামু আলাইকুম।